বিজেপির প্রার্থী হচ্ছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ। কারণ কেন বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই জল্পনা চলছে। আমাকে বেসিক্যালি কেউ পাত্তা ফাত্তা দেয় না। সব পাত্তা দিতে গেলে ভালো গালাগাল জানতে হবে, কত কি জানতে হবে, আমি শুধু জানি বলো রাষ্ট্রপতি শাসন হবে, যারা বিশৃঙ্খলা করবে গণহারে সিঁতুরকুচি হবে। আমি বলে দিচ্ছি পরিষ্কার, আমি মুসলমান ভাইদের সাবধান করে দিচ্ছি, দিদি আপনাদের না আগুন মনে করে ছেলে খেলা করছে আপনাদের নিয়ে। আপনাদের না ওই বিশাল একটা আগুনের গুহা করে করে রেখেছে, আপনাদের ছুঁড়ে ছুঁড়েছে আগুনের গুহায় কনসেন্ট্রেশন দেন না। পরিস্থিতি কি ভালো আছে? একদিকে দিদি বলছে 1 সেকেন্ডে উড়িয়ে দেবে, আর একদিকে জ্ঞানেশ কুমার এসে এসে বলছে শান্তির সাথে ভোট হবে, আমরা বোমাগুলি চালাতে দেবো না। যেদিনে জ্ঞানেশ কুমার একথা বললেন তার পরের দিনে সাগরে একজন ডাইরেক্ট একটা লোকের বুকে গুলি মারা হলো, সে বিজেপি করে বলে, দোষ বিজেপি করা। কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন না, মানে বোমটা নিয়ে এসে তো বলে 30-40 হাজার লোক হবে, আর বাকি লোকগুলো সব তো ইউপি থেকে এসছে আর বিহার থেকে এসছে বলে দাবি করেছে। মানে এই 5-7 লক্ষ লোক বিহার ইউপি থেকে চলে এলো, তাই যদি আসছে, আমি ধরে নিলাম তাই আসছে, তাহলে মাননীয় আপনার ভোটে কি হবে? আপনার তাহলে হারবাদ মাইকে টপকে যাবে বিহারের আর ইউপি লোকের এসে। দিদি বলছেন এই সায়নী বলে একটি মেয়ে আছে না, চ্যাংড়া মার্কা মেয়ে, সে আর কি সব এমএলএ টেমএলএ কি সব হয়েছে, এমপি হয়েছে, ও এমপি হয়েছে। আমি তো খোঁজ রাখি না, বলতো দিদি থুতু, এই তোমাকে দিদি থুতু ফেলেনি, তুই এমপি হয়ে যাবে, এমএলএ হয়ে যাবে, থুতু থু ফেলে দিয়ে দণ্ডা মঞ্চে বসেছিল। এই আবুল বাসাকে টিকিট দেবে নাকি? সে তো বলছে পৃথিবীর ইতিহাসে এমন জ্যোতিষ্ক জন্মায়নি, সে রবীন্দ্রনাথ জন্মেছিল একটা, আর দিদি জন্মেছে, যাবো না। শশী বাজারের মন্ত্রী, বড় মন্ত্রী একটা, তার ঘরের মধ্যে ঢুকে ঘরদোর ভেঙে দিল, শশী বাজারকে আহত করে দিল, করেছে তো। একজন মন্ত্রীর ঘরে ঢুকে গাড়ি ফাড়ি মেরে দিল, মন্ত্রীকে আহত করে দিল। আপনাদের তো কিছুই নেই, অসহায়, কেউ নেই আপনাদের, ভীষণ দুর্বল। রাজ্যের সংখ্যালঘুরা নাকি সংখ্যাগুরুদের ওই 12টা বাজিয়ে দেবে, কথা অর্থ সংখ্যালঘু সম্প্রদায়ের যে দুষ্কৃতি, একথা বলে প্রকৃতপক্ষে মুসলমানদেরকে দেখে দেওয়া হলো না। মুসলমান সাধারণ লোক তো কোনো দোষ করে দিয়ে দিয়ে মুসলমানদের দুষ্কৃতি প্রমাণ করে অন্য সংখ্যাগুরু অংশের মানুষদের আতঙ্কিত করে দিয়ে মুসলমান জাতি ধ্বংস করে দিল না। পাশে চীনকে দেখুন, দেখুন ওখানে এবারে রোজা রাখতে পারছি কিনা মুসলমানরা, দেখুন মাথা উঁচু করে কোরআন পড়তে পারে কিনা। পাশে চীনের উইঘু প্রদেশে চলে যান। ভারতবর্ষকে চীন করতে চাইছেন নাকি? ভারতবর্ষকে চীন করতে চাইছেন না ব্রহ্মদেশ মায়ানমার করতে চাইছেন? রোহিঙ্গা মুসলমান আপনাদের দুধেল গাই বলেছে, কদিন পরে হয়তো আপনাদের, আমি যে শব্দটা বলতে চাইনি বলছি, আপনাদের কি বলবে, রাম ছাগল বলবে। উত্তরপ্রদেশে কি হলো, রাজস্থানে কি হলো, মধ্যপ্রদেশে কি হলো, হয়েছে হয়েছে, সেখানে আমি করবো, আমি আমার অত ক্ষমতা আছে নাকি? আমি মধ্যপ্রদেশকে ঠিক করবো আর উত্তরপ্রদেশ ঠিক করবো নাকি? আমি ঠিক করবো পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমান যদি ভুল করে চলে তাদের সমূহ সর্বনাশ, আমি বাংলার না। বিজেপির প্রার্থী হচ্ছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ। কারণ কেন বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই জল্পনা চলছে। সত্যি যদি প্রার্থী হন, এখন আমার সঙ্গে রয়েছেন, তাহলে আমি বলছি আপনি যদি প্রার্থী হন, কি কি করার ইচ্ছা আছে? পাগলের মতো কথা বলছিস, কি আজব, কে তোমার গল্পগুলো দেয়? এই তৃণমূল দিয়েছে না, আইএসএফ দিয়েছে? মানুষের জন্য কাজ, শুধু রাজনীতিতে এলে ক্ষতি কি আপনার? এইসব কথা বলার দরকার নেই, আমাকে বেসিক্যালি কেউ পাত্তা ফাত্তা দেয় না। সব পাত্তা দিতে গেলে ভালো গালাগাল জানতে হবে, কত কি জানতে হবে, আমি শুধু জানি বলো। ছাড়ো ফালতু কথা, ছাড়ো। আসল কথা হচ্ছে যে যারা ভোট করবে, যাই করুক নাই করুক, মানুষ বাঁচুক বাংলার। মানুষ বড় কাঁদছে, মানুষ বড় কাঁদছে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে গেছে। আজকে আমাকে হঠাৎ করে ওই মুথাবাড়ি আছে না মালদার, ওখান থেকে একটা ছেলে চিনি না কি, রানা টানা মুসলিম ছেলে ফোন করেছে, চিনি না, করতে না আমার যাইনি, বলছে আপনি ওই যোগী রাজ্যে যোগীদের বিরুদ্ধে বলছেন না, আর সব কথা কথা সব বলছে, আপনি শুধুমাত্র এখানে পশ্চিমবঙ্গে মুসলমানরা কি করেছে এসব বলছেন, আপনি তো এক পেশে হয়ে যাচ্ছেন স্যার, আমাকে বলছে। আমি যোগী রাজ্যে আমি ধরুন বললাম যোগী খারাপ করেছে বললাম, লাভটা কি, পশ্চিমবঙ্গে কি হবে তাতে? উত্তরপ্রদেশে কি হলো, রাজস্থানে কি হলো, মধ্যপ্রদেশে কি হলো, হয়েছে হয়েছে, সেখানে আমি করবো, আমি আমার অত ক্ষমতা আছে নাকি? আমি মধ্যপ্রদেশকে ঠিক করবো আর উত্তরপ্রদেশ ঠিক করবো নাকি? আমি ঠিক করবো পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমান যদি ভুল করে চলে তাদের সমূহ সর্বনাশ, আমি বাংলার না। আপনাকে শুধু আপনাকে একটাই কথা আমি বলবো, শওকত মোল্লারা, আরাবুল ইসলামরা, ওরাই কি মুখ থাকবে? সংখ্যালঘু মুখ ভালো উঠবে না? আমি একটু ওই জায়গায় আসছি আর কি, আমি ওই জায়গাটা আসছি, একটু মন দিয়ে শোনার খুব গুরুত্বপূর্ণ কথা। আমি বললাম পশ্চিমবঙ্গে যেটা করা হচ্ছে মুসলমানদের হচ্ছে নাকি, মুসলমানরা পশ্চিমবঙ্গে তাকে যেভাবে দেখে দেওয়া হচ্ছে, গোটা ভারতবর্ষে মুসলিম বিরোধী একটা পলিটিক্স শুরু হয়ে যাবে এই পরিস্থিতিতে। কেন? উদাহরণ দিন। যে আমি বললাম আচ্ছা এই কথাটা যে বলেছে যোগী কি করছে, তার তো মুসলমানদের কোনো দায় নেই, কিন্তু মাননীয় যেটা করছে, যে 1 সেকেন্ডের মধ্যে একটা কমিউনিটিকে লেলিয়ে দিলে, বৃহত্তম কমিউনিটি ঘুরিয়ে বলেছে, নামটা বলেনি, তারা 12টা বেজে যাবে,
13টা বেজে যাবে। তো উনি বলছেন আমি ঢাল হয়ে আছি বলে। তার মানে ওই ঢাল হয়ে থাকা মানে গোটা কমিউনিটি তারা সংখ্যালঘু, তাহলে বুঝে নিতে হবে। শুভেন্দুকে টার্গেট করে বলেছে মানে তার অপোজিশন কে বুঝে নিতে হবে। কেউ তার ঘাসে মুখ দিয়ে চলে না। এই কথা এমন ভাবে যে দিদি বললে তো ক্ষতির কারণ। গোটা মুসলিম সমাজ কি দুষ্কৃতী? একটা পাড়াতে 1000 লোক ভালো লোক আছে, 1000, 10 জন যদি গুন্ডা থাকে, 1000 লোক ভয়ে থাকে, তাহলে ওই 10 জন কি প্রকৃত করে যোগ্য লোক হলো? এটা পরিচয় হলো? তাই তো করলো। রাজ্যের সংখ্যালঘুরা নাকি সংখ্যাগুরুদের ওই 12টা বাজিয়ে দেবে, কথা অর্থ সংখ্যালঘু সম্প্রদায়ের যে দুষ্কৃতি। একথা বলে প্রকৃতপক্ষে মুসলমানদের কি দেখে দেওয়া হলো না? মুসলমান সাধারণ লোক তো কোনো দোষ করে দিয়ে মুসলমানদের দুষ্কৃতি প্রমাণ করে অন্য সংখ্যাগুরু অংশের মানুষদের আতঙ্কিত করে দিয়ে মুসলমান জাতি ধ্বংস করে দিল। যেমন ফিরাদ হাকিম বলেছে যে ওই ওরা দুর্ভাগা, ওদেরকে কলেমা পড়িয়ে ইসলামে আনলে তবে ওরা সৌভাগ্য বলি। এই কথা কি জরুরি ছিল? এর জন্য মুসলমান সাধারণ লোক দায়ী হবে কেন? আমি ক্লিয়ার করতে চাইছি, বোঝালাম এটা রাজ্যের মুসলমান ভাইদেরকে বোঝাচ্ছি। একথা বলে গোটা একটা জাতির খাবার নেই, অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, চাকরি নেই, বাকরি নেই, ক্ষমতায়ন নেই, শিক্ষা নেই, মর্যাদা নেই, দুধেল গাই। এখন তো আগামীতে হয়তো বলবে যে ওই রাম ছাগল বলবে হয়তো, দুধেল গাই তো উন্নত মানের না। আমি বলি এই যে অসম্মান, একটা লোক খেতে পাচ্ছে না, তাদেরকে পাওয়ারফুল দেখানো হচ্ছে, অন্য বস্ত্র নেই। তো আমি পরিষ্কার করে এইটা ছেলেটাকে বললাম যে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ কিন্তু খেলছে, দেখে দিচ্ছে। এইটার প্রথম তো কন্ডেম করা উচিত মুসলমান সমাজের অগ্রণী অংশে। সেই কাজটা আমি করি, তাতে মুসলমান সমাজে ক্ষতি করি না, বরং চোখ ফুটিয়ে লাভ করাই। আমি বলছি এই যে 3 দফায় ভোট হবে, আপনি তো ভোট গ্রহণ করেন, কেন্দ্রে যান ভোট গ্রহণ করতে, রিটার্নিং অফিসার থেকেছি অনেকবার। তাহলে কি মনে হচ্ছে কি হবে? ভালো হবে। আমি জানি না, নির্বাচন কমিশনার যেটা বলেছেন সঠিক বলেছেন, যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী কত পাবে ঠিক করবে। যদি পরিস্থিতি খারাপ থাকে, পরিস্থিতি কি ভালো আছে? না, পরিস্থিতি কি ভালো আছে? একদিকে দিদি বলছে 1 সেকেন্ডে উড়িয়ে দেবে, আর একদিকে জ্ঞানেশ কুমার এসে বলছে শান্তির সাথে ভোট হবে, আমরা বোমাগুলি চালাতে দেবো না। যেদিনে জ্ঞানেশ কুমার একথা বললেন তার পরের দিনে সাগরে একজন ডাইরেক্ট একটা লোকের বুকে গুলি মারা হলো, সে বিজেপি করে বলে, দোষ বিজেপি করা। আর রানীনগরে আমি অন্য টিভিতে বলেছি, রানীনগরে বিস্ফোরণ ঘটলো, বোমা 3 জন আহত হয়ে গেল। তার মানে আপনি প্রার্থী হলেও আপনার উপরেও তো আক্রমণ। আচ্ছা ভাই, আমি তো আক্রান্ত হয়ে আমি তো ফসিল হয়ে গিয়েছিলাম, আমি তো মরেই গিয়েছিলাম। আমি বেঁচে আছি না? হ্যাঁ, বেঁচে আছি তো, লাগছে বুঝতে পারছি বেঁচে আছি, কিন্তু মরে গিয়েছিলাম। আমাকে তো 1000 জন মিলে 12 জন পুলিশ অফিসারের সামনে মিনি পাকিস্তানে মেটিয়ে পড়েছে। আমি খুব পাপ কাজ করেছিলাম দেশকে ভালোবেসে। মাথায় লোহা রড মেরে কুমায় পাঠিয়ে দিয়েছিল। ভারত মাতার গান, ভারতের জাতীয় সঙ্গীতকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রার্থনা সভায় চালু করেছিলাম। ওটা ছিল পাপ। রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম। হ্যাঁ, মিনি পাকিস্তানে ওরা নাকি হিন্দুত্ববাদী, ভারতের জাতীয় সঙ্গীত নাকি হিন্দুত্ববাদী গান। এই অভিযোগে জাতীয় সঙ্গীত গাওয়া, রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করা, 100-র বেশি আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে খবরের কাগজে আর্টিকেল লিখেছিলাম। এইসব পাপ। লোহার রডটা তো মেরেছিল, এখনো তো কালপিটদের বিরুদ্ধে লড়ছি। তারপরে কি ভয় পেয়ে গেছি? তারপরে কি মৌলবাদীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছি? কাজী মাসুদ কাউকে ভয় পায় না। বলছি মোদির সবাই কার্যত ভিড় উপচে পড়লো, কার্যত প্রধানমন্ত্রী যেভাবে ভিড়, সাধারণ মানুষের ঢল দেখলেন, কি বল? কুণাল ঘোষ তোমার বন্ধু হয়তো শুনেছি, কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন না বোমটা নিয়ে এসে তো বলেছে 43,000 লোক হবে। আর বাকি লোকগুলো সব তো ইউপি থেকে এসছে আর বিহার থেকে এসছে বলে দাবি করেছে। মানে এই 5-7 লক্ষ লোক বিহার ইউপি থেকে চলে এলো। তাই যদি আসে, আমি ধরে নিলাম তাই আসছে, তাহলে মাননীয় আপনার ভোটে কি হবে? আপনার তাহলে হারবাদ মাইকে টপকে যাবে বিহারের আর ইউপি লোকের এসে। 26-এ ছেড়ে পরিবর্তন। দিন না। হ্যাঁ, আমি বলছি রাষ্ট্রপতি শাসন জারি হবে, অশান্তি হবে। 1 সেকেন্ডে যে কমিউনিটি গোটা বৃহত্তম সমাজকে 12টা বাজিয়ে দেবে, বৃহত্তম সমাজ ছেড়ে দেবে? না ভারত সরকার ছেড়ে দেবে? না ভারতের সেনাবাহিনী ছেড়ে দেবে? রাষ্ট্রপতি শাসনে একদম নিশ্চিত রাষ্ট্রপতি শাসন হবে। যারা বিশৃঙ্খলা করবে গণহারে সিঁতুরকুচি হবে। আমি বলে দিচ্ছি পরিষ্কার, আমি মুসলমান ভাইদের সাবধান করে দিচ্ছি, দিদি আপনাদের না আগুন মনে করে ছেলে খেলা করছে আপনাদের নিয়ে। আপনাদের না ওই বিশাল একটা আগুনের গুহা করে রেখেছে, আপনাদের ছুঁড়ে ছুঁড়ে আগুনের গুহায় কনসেন্ট্রেশন ক্যাম্প। ওই যে করেছিল না হিটলার, কনসেন্ট্রেশন ক্যাম্প ইহুদিদের ঢুকিয়ে দিচ্ছিল না, আপনাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢোকানোর বন্দোবস্ত করছে। আপনারা বুঝতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন কি সীমাহীন ক্ষতি আপনাদের করছেন। আমি বলে দিই, হিন্দু সমাজ একটা লোক তো উদার, হিন্দু সমাজের একটা অংশ হচ্ছে উদার সহিষ্ণু, তাদেরও মনে হয় ঘৃণা তৈরি করে দিচ্ছে তিলে তিলে কায়দা করে। আচ্ছা বলুন তো, আমি গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় কোথাও একটা ইফতার পার্টি হচ্ছে, বারবার তো কথাটা বলছি, সেই ইফতার পার্টিতে চেয়ারে এবং টেবিলে সাদা কাপড় বেছানো, খাচ্ছে কে? মাননীয় এবং তার সঙ্গে যারা রোজা রাখে না তারা, তার সাথে কিছু মুসলিম ভণ্ড, তারা কেউ রোজা রাখে না, সব মদ খায়, তারা বসে আছে।
আর যারা রোজা রেখেছে তারা ধুলে বসে আছে, মানে মাটিতে বসে আছে। কত বড় অসম্মান চিন্তা করে যায়। রোজা ইফতার শুধুমাত্র রোজাদারদের জন্য, যারা না খেয়ে আছে সারাদিন, যারা খেয়ে আছে ফষ্টি করার জন্য, মস্তি করার জন্য, তারা আছে চেয়ারে, তারা আছে টেবিলে, আর অসহায় মুসলমানগুলো রাস্তায় বসে আছে। ছি 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 ছি। একটা জাতির এই অধপতন চিন্তা করা যায়? না, আমি একটা জিনিস বলছি, ঠিক সময় ভোট ঘোষণা না হলে তাহলে রাষ্ট্রপতি শাসনের আঁচ করছিলাম আমরা, যে 5ই মের মধ্যে যদি ক্যাবিনেট গঠন না হয় সেক্ষেত্রে আমরা প্রথম বিধানসভার যে মিটিংটা হয় সেটা যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন। আপনি তো বলছেন অশান্তি বিশৃঙ্খলায় রাষ্ট্রপতি হবেই, শাসন। হবেই। যখন না শেষ সময় আসে না, শেষ সময়, তখন শেষ কামড় দেওয়ার চেষ্টা করে, যে কোনো প্রকার টিকে যাওয়ার চেষ্টা। মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের শেষ সময়? এটা কি বলার অপেক্ষা রাখে নাকি? তুই এই বোনটা নিয়ে রাস্তায় বেরোতো, কিছু চোর চিটিং বা ছ্যাচড়ার কিছু দুধেল গাই মোল্লা ছাড়া তৃণমূলকে চাই কে কে বলবো? আচ্ছা, তৃণমূল যা আছে সব ভালো তো? তাহলে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো? দিদি বলছিলেন এই সায়নী বলে একটি মেয়ে আছে না, চ্যাংড়া মার্কা মেয়ে, সে আর কি সব এমএলএ টেমএলএ কি সব হয়েছে, এমপি হয়েছে, ও এমপি হয়েছে। আমি তো খোঁজ রাখি না, বলতো দিদি তুতু, এই তোমাকে দিদি তুত পেলেনি, তুই এমপি হয়ে যাবে, এমএলএ হয়ে যাবে, থু থু ফেলে দিয়ে দণ্ডা মঞ্চে বসেছিল। এই আবুল বাসাকে টিকিট দেবে নাকি? সে তো বলছে পৃথিবীর ইতিহাসে এমন জ্যোতিষ্ক জন্মায়নি, সে রবীন্দ্রনাথ জন্মেছিল একটা, আর দিদি জন্মেছে। আমি পরিষ্কার করে বলছি, এই মানুষগুলো বাদ দিয়ে এই দুধেলগাই সেকশনে কিছু লোক, তারা অবশ্য বিগড়ে গেছে, তাদের একটা অংশ বেরিয়ে গেছে অলরেডি। আর কিছু তোলাবাজ ধান্দাবাজ, যাদের করে কমে খাওয়ার সুযোগ আছে হিন্দু সমাজে, তারা ছাড়া কারা আর এই সরকারকে রাখতে চায় আমাকে বলো তো? চায় না, মানুষ চাইছে না। আমি তো লোককে এমনি নিরপেক্ষ জিজ্ঞেস করেছি, তারা কাঁদছে, মানুষ কাঁদছে, এসব মানুষের পাশে দাঁড়ায়। সত্যি তো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কি ক্ষমতা আছে আমি জানি না, সিপিএম ভালো অবস্থায় নেই, কংগ্রেস ভালো অবস্থায় নেই, বুঝতে পারছি। আইএসএফ একটা দুটো সিট পাবে, বিকল্প তো বিজেপি। বিজেপি ভালো মন্দ যাই হোক, এর চেয়ে খারাপ কি হবে? যে খারাপ রাজ্যে অবস্থা আছে, এর চেয়ে কত খারাপ হবে আমি জানি না। মুসলমানদের এর চেয়ে কত ক্ষতি হতে পারে? আমি ধরলাম যোগী রাজ্যের মতো বুলডোজার দিয়ে দু চারটা ভেঙে দেবে ভদ্র, তাতে কি যাত্রা ধ্বংস হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, উত্তরপ্রদেশে কি মুসলিমরা ধ্বংস হয়ে গেছে? আগে বলো, উত্তরপ্রদেশের মুসলিম কমিউনিটি কি পুরো ধ্বংস হয়ে গেছে? উড়িষ্যায় কি ধ্বংস হয়ে গেছে? তুমি আমাকে ফট করে এখন বলবে, আমি জানি বলবে এটা, যে পশ্চিমবঙ্গে 35% মুসলমান, মুসলমানদের না নিয়ে বিজেপি ক্ষমতা আসবে কি করে? ঠিক কথা। মুসলমানদের 10% দিল্লি থেকে অলরেডি বেরিয়ে গেছে, বিজেপি তাদের নিতে পারছে না। হয়তো আগামীতে পলিসি চেঞ্জ করবে, নেবে, কিভাবে নিতে হবে বিজেপি বুঝে নেবে। সবাই শিখতে পারে, বিজেপি শিখবে না? আপনি কিন্তু বল- আমি বলে দিই, কিন্তু বলে দিই, পাশেই আছে আসাম, সেখানে 38% মুসলমান, সেখানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু বিজেপির, সে আসামের মুখ্যমন্ত্রী। আমি মাথায় রাখতে আমি হবে। একটা জিনিস সবশেষ একটা কথাই শুধু বলতে চাই। এই আপনি বলছেন যে ভীষণ সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হবে, নির্বাচন ঘোষণা আজকেই হয়ে গেল, তো তারপরেই আপনার কি মনে হচ্ছে তাহলে কি এবার থেকে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়ে যাবে? কারণ কাল আমরা যেভাবে দেখলাম শশী পাজা আর কাছে, শশী পাজার বাড়িতে নাকি আক্রমণ বলা হচ্ছে, কিন্তু বিজেপির কর্মীরা বাসে করে আসছিল, তাতে পাথর বৃষ্টি আমরা দেখলাম। আমি আমি কে মেরেছে কেন মেরেছে আমি ওই দিকে যাবো না। শশী বাজারের মন্ত্রী, বড় মন্ত্রী একটা, তার ঘরের মধ্যে ঢুকে ঘরদোর ভেঙে দিল, শশী বাজাকে আহত করে দিল, করেছে তো। ভালো মন্দে যাচ্ছি না, অভিযোগ হচ্ছে তার আগে নাকি বিজেপির গাড়িতে পাথর মারা হয়েছে, তার রিয়াকশন। আমি আমি তর্কে বিতর্কে যাবো না, আমি মোল্লা ভাইদের বলতে চাইছি, একজন মন্ত্রীর ঘরে ঢুকে গাড়ি ফাড়ি মেরে দিল, মন্ত্রীকে আহত করে দিল। আপনাদের তো কিছুই নেই, অসহায়, কেউ নেই আপনাদের, ভীষণ দুর্বল। পারেনি মুসলমানদের রক্ষা করবে? দিদিকে বলি, দিদি আপনি তো মুসলমানদের পাহারা দেন না, দিল্লিতে দেখেছেন তো তরুণ বলে একটা ছেলেকে মেরে দিয়েছিল হোলির দিনে, হোলির রং নাকি গায়ে দিয়েছিল বলে। গোটা মুসলিম মহল্লা এখন লাইন ধরে বুলডোজার দিয়ে ঘর ভাঙা হচ্ছে, আইন হাতে তুলে নিয়েছে মানুষ। ভালো মন্দ যাচ্ছি না, দিদি গিয়ে তো ওখানে ধর্ণা দিয়ে কাঁদতে পারে, তিনি তো বলেছেন গোটা ভারতবর্ষের মুসলিমদের পাহারাদার। ওটা তো মিথ্যে কথা, এখানে বসে আছে কেন? দিল্লিতে চলে যেতে পারেন তো, যেখানে লাইন ধরে বুলডোজার দিয়ে ঘর ভাঙছে, ক্ষমতা আছে, কিচ্ছু নেই। আমি পরিষ্কার বলে রাখছি, আপনারা অসহায়, আপনাদের দুধেল গাই বলেছে, কদিন পরে হয়তো আপনাদের, আমি যে শব্দটা বলতে চাইনি বলছি, আপনাদের কি বলবে, রাম ছাগল বলবে। রামটা কিন্তু পবিত্র, ওটা আবার নাও বলতে পারে, তো বলে দেবে। তো আমি পরিষ্কার বলছি, মুসলমান ভাইদের বলছি, আপনারা সতর্ক হন। আপনারা আর কবে সতর্ক হবেন? সমূহ সমস্যা, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর মোদী, এটা মনে রাখবেন। তিনি কি বলেছেন গতকাল? তিনি গতকাল বলেছেন, সেই দিন দূরে নয় যখন বাংলায় আইনের শাসন জারি হবে, আইন ভাঙলে, অত্যাচার করলে তৃণমূলের কোন অত্যাচারীকে ছাড়া হবে না। সবাইকে নিয়ে, সবার সঙ্গে বিকাশের চেনা স্লোগানে আস্থার কথা শুনিয়েও মোদী বলেছেন, সবার হিসাব দেওয়া হবে।
তৃণমূল যে গুন্ডাদের ভয় দেখাচ্ছে, বিজেপি এলে সেই ভয়ের দিন দূর হবে। আর যারা ভয় দেখাচ্ছে তাদের কালো দিন শুরু হবে। এই কথার অর্থ বুঝেন আপনারা? আপনি মনে করছেন দিল্লি সরকার এটা করার ক্ষমতা রাখে না? পাশে চীনকে দেখুন, দেখুন ওখানে এবারে রোজা রাখতে পারছি না মুসলমানরা। দেখুন মাথা উঁচু করে কোরআন পড়তে পারে কিনা। পাশে চীনের উইঘুর প্রদেশে চলে যান। ভারতবর্ষকে চীন করতে চাইছেন নাকি? ভারতবর্ষকে চীন করতে চাইছেন, না ব্রহ্মদেশ মায়ানমার করতে চাইছেন রোহিঙ্গা মুসলমান? সাবধান হয়ে যান। আমি বারবার বলছি, দিদির কথায় নাচবেন না। বিকৃত করে আপনাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর বন্দোবস্ত করছে। এটা ষড়যন্ত্রের নাম। আপনি একে সহায় ভাববেন না, আপনি এদেরকে আপনাদের আতঙ্ক ভাবুন। ভোট কাকে দেবেন আপনারা ঠিক করুন, সেই জায়গায় আমি যাবো না, কিন্তু আতঙ্ককে আতঙ্ক ভাবতে শিখুন। আপন পরকে তাকে বুঝতে শিখুন। আমি আপনাদের পরম আপন হিসেবে কথা জানিয়ে দিলাম। নরেন্দ্র মোদী কি জানাচ্ছে আপনারা বিশ্বাস করেন কি না করেন জানি না। আমি আপনার কমিউনিটির একজন, আমার বুকে পাচ্ছে, আমার দায়িত্ব আপনাদের সচেতন করার, তাই করলাম। আমি আমার ঐতিহাসিক দায়িত্ব পালন করলাম। আপনারা সমঝে যাবেন কি আপনাদের বিষয়, কিন্তু সাধু সাবধান, আগামী দিন বড় ভয়ঙ্কর। ধন্যবাদ।